বাঁচাও, বাঁচাও, কে কোথায় আসো গো? বাঁচাও আমারে, ওই পিশাচটা আমারে মেরে ফেলবে, মেরে ফেলবে আমারে। প্রাণপণে চিৎকার করতে করতে ছুটে পালাচ্ছে নরহরি আর তার সঙ্গী গোপাল। জঙ্গলের ভেতর ঘাসে ঢাকা কাঁচা পাকা রাস্তা ধরে গ্রামের দিকে ছুটে চলেছে দুজনে। বারবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে তারা। গাছের ডালপালা গায়ে লেগে তাদের শরীরে কেটে রক্ত বেরোচ্ছে, তবু প্রাণের মায়ায় তারা প্রাণপণে ছুটে চলেছে। বাঁচাও, কে কোথায় আসো? বাঁচাও আমাদের, বাঁচাও গো। তাদের পিছনে ঘাসে ঢাকা রাস্তা দিয়ে 4 হাত পায়ে হেঁটে আসছে এক অদ্ভুত মূর্তি, যা দেখে মনে হচ্ছে যেন নরকের কোনো ভয়ঙ্কর জীব। ছুটতে ছুটতে নরহরি আর গোপাল একটা বড় শিমুল গাছের পাশে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পড়ল। তাদের পাগুলো যেন আর চলছে না, বুকটা ফেটে শ্বাস বেরোচ্ছে, আর তারা তারা ভয়ে পিছনে তাকাচ্ছে। ওই দেখো, দেখো কাকা, ওটা কি? ও তো কোনো মানুষ নয়। আমাদের আমাদের কি হবে গো কাকা? আমাদের কি হবে? চল চল চল, ওই গাছের আড়ালে চল, আমাদের দেখতে পেলে আর রক্ষে নেই। চুপ করে লুকিয়ে পড়িস, ঈশ্বরের নাম নে, ঈশ্বরের নাম নে। শিমুল গাছের ঘন ছায়ায় আশ্রয় নিলেও তাদের হৃৎপিণ্ডের দ্রুত কম্পন যেন চারপাশের নীরবতাকে ভেদ করে যাচ্ছিল। তারা দম বন্ধ করে বসে আছে, যাতে পিশাচটা যেন তাদের খুঁজে না পায়। কোথায় পালাবি তোরা? তোদের ঠিক খুঁজে বার করব, আর তারপর সারা রাত ধরে চিবিয়ে চিবিয়ে খাবো। ওটা ওটা বোধহয় চলে গেল কাকা। আরে চুপ চুপ, একদম চুপ। শেষ করে ফেলবো। পালিয়ে যাবি কোথায় তুই? শেষ করে ফেলবো। গোপাল আতঙ্কে লাফিয়ে ওঠে। সে দেখল পিশাচটি নরহরিকে চেপে ধরেছে। নরহরির চিৎকার স্তব্ধ হয়ে আসছে। কাকা 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 কাকা! গোপাল কোনো কিছু বোঝার আগেই পিশাচটি নরহরিকে তার তীক্ষ্ণ নখ এবং ধারালো দাঁত দিয়ে ক্ষতবিক্ষত করতে শুরু করল। নরহরির দেহ থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসতে লাগলো, আর সেই ভয়ঙ্কর জীব তার মাংস খুবলে খুবলে খেতে লাগলো। গোপাল উল্টো দিকে দৌড় লাগাল। জঙ্গল ভেদ করে সে পাগলের মতো ছুটছে। নরহরি কাকাকে চোখের সামনে এভাবে মরতে দেখে গোপাল দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করলো। তার কানে তখন ভেসে আসছে পিশাচটার লোমহর্ষক গর্জন আর জীবনের শব্দ।
গোপাল তখন কেবল নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটছে। তার মনে কোনো আশা নেই, কেবল একটাই চিন্তা, পালাতে হবে তাকে, পালাতে হবে। গোপাল যখন মাঠের প্রান্তে পৌঁছল তখন হঠাৎই আকাশে বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় দেখা গেল ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে সেই নরকের পিশাচ। গোপালের দৌড় থমকে গেল। দাঁড়াও, এবার পালাবি কোথায়? করুণ আর্তনাদ করার সুযোগ পেল না গোপাল। মুহূর্তের মধ্যে সেই পিশাচ শক্তিশালী হাতে গোপালের পা ধরে উপরে তুলে ধরল। উল্টো হয়ে শূন্যে ঝুলে আছে গোপাল, তার হাত থেকে রক্ত চুইয়ে পড়ছে, আর পিশাচটি ধীরে ধীরে তার ভয়ঙ্কর লম্বা মুখটা খুলল। তাতে ধারালো দাঁতের শাড়ি। পিশাচটি তার লম্বা চোয়াল দিয়ে গোপালের মাথাটা কামড়ে ধরল। কালীতলা গ্রামের শিব মন্দিরের পাশে প্রতিদিনের মতো সন্ধ্যায় লোকজনের ভিড় জমেছে। গ্রামের কিছু শিক্ষিত অশিক্ষিত খেটে খাওয়া মানুষ কাজের শেষে এখানে এসে বসে। বিশেষ করে গ্রামের 3 বন্ধু, রতন, বিশু আর শশী। ওরাই এই আড্ডার মধ্যমণি। তাদের গ্রামের নাম কালীতলা, আর পাশের গ্রাম হলো চণ্ডীপুর। এই 2 গ্রামের মাঝে রাস্তার ধারেই দাঁড়িয়ে আছে হাড় খেকো জঙ্গল। নাম শুনলেই বোঝা যায় এই জঙ্গল নিয়ে নানান ভয় আর গল্প প্রচলিত আছে। বিপত্তিটা হলো গত কয়েক মাস ধরে জঙ্গল থেকে মাঝে মাঝে মানুষের মৃতদেহ পাওয়া যাচ্ছে। মৃতদেহগুলো এমনভাবে ক্ষতবিক্ষত যে দেখে মনে হয় কোনো বন্য জন্তু আক্রমণ করছে, কিন্তু গ্রামবাসীদের ধারণা এর পেছনে অন্য কোনো রহস্য আছে। এই রহস্য নিয়ে আজও বটতলার আসর উত্তপ্ত। আরে আমি তো আগেই বলে দিয়েছি, এটা কোনো মানুষের কাজ নয়। ওই জঙ্গলে নিশ্চয়ই কোনো ভূত আছে। রতন, যে কিনা গ্রামের হাই স্কুলে ভূগোল পড়ায়, তার কথায় কিছুটা শিক্ষিতের ছাপ থাকলেও ভয়ে গলা কাঁপছিল। তার কথা শুনে গ্রামের সবচেয়ে বয়স্ক লোক জ্যাঠা ভোলানাথ, যিনি সারাদিন গ্রামের মাঠে কাজ করেন, একটু কেসে উঠলেন। তোমরা সব বাজে কথা বলছো, এইসব আমার মোটেই বিশ্বাস হয় না। তবে হ্যাঁ, লাশগুলো যেভাবে ক্ষতবিক্ষত হচ্ছে তাতে মনে হয় হিংস্র কিছু একটা আছে ওই জঙ্গলে। রতন ঠিকই বলেছে যেটা, যে কটা লাশ পাওয়া গেছে সব কটারই পেটের নাড়ি ভুড়ি যেন ছিঁড়ে বের করে নেওয়া হয়েছে। এত নৃশংসভাবে কেউ খুন করতে পারে না গো। বিশু পেশায় একজন রাজমিস্ত্রি। তার শরীর বলিষ্ঠ হলেও ভয়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। হ্যাঁ জ্যাঠা, এই কথাটা আমারও মনে এসেছে। তাই বলছি, যতদিন না এর কিনারা হচ্ছে, কেউ যেন একা একা রাতের বেলায় ওই জঙ্গলের পথ দিয়ে না যায়, বিশেষ করে রাত 8টার পর। শশী গ্রামের একজন ছোট ব্যবসায়ী। সে তার কথার শেষে সবার দিকেই একটা সতর্ক দৃষ্টিতে তাকাল। জ্যাঠা ভোলানাথ তাদের কথা শুনে চিন্তিত হয়ে বললেন, সাবধানে থাকিস সবাই। জঙ্গলটা এখন সত্যি শয়তানদের আড্ডা হয়েছে। সবাই যখন এই আলোচনায় মশগুল, তখন হঠাৎ অপূর্ব নামের এক যুবক সেখানে এসে হাজির হল। অপূর্ব একজন ডাক্তারের কম্পাউন্ডার, বয়স ওই 22-23 বছর। কে অপূর্ব, এত রাতে কোথায় গিয়েছিলি? আর বলবেন না জ্যাঠা, চণ্ডীপুরের এক বাড়িতে রোগী দেখতে গিয়েছিলাম। কি মর্মান্তিক ব্যাপার, তাই ফিরতে দেরি হয়ে গেল। কেন রে বাবা, কি হয়েছে? আসলে ওই গ্রামে গড় ধরে 10-12 বছরের ছেলেটা ওই হাড়খেকো জঙ্গলের পাশে খেলা করতে করতে জঙ্গলের ভেতর ঢুকে পড়েছিল।
তারপর গ্রামবাসীরা ছেলেটাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। ছেলেটার একটা হাত কিসে যেন কামড়ে ছিঁড়ে নিয়েছে। উফ, কি অবস্থা! কি বলিস কি রে? কি ভয়ঙ্কর কথা! নিশ্চয়ই ওই হাড় খেকো জঙ্গলে কোনো মাংস খেকো জানোয়ার এসে বাসা বেঁধেছে। জ্যাঠা ভোলানাথের কথা শুনে সবাই যেন আরো গভীর আতঙ্কে ডুবে গেল। একটা বন্য জন্তু হলেও না হয় একটা ব্যাখ্যা দেওয়া যেত, কিন্তু যেভাবে একের পর এক ঘটনা ঘটছে তাতে ভয়ের একটা কালো মেঘ যেন গ্রামের ওপর চেপে বসেছে। দাঁড়াও 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 জ্যাঠা, তোমার মনে আছে কয়েক বছর আগে এই জঙ্গলের পাশে জমিদার বিশ্বনাথ রায়ের ওই বাড়িতেই নিখোঁজ হয়েছিল সেই নিরপরাধ রামচরণের পরিবার? সে আর মনে করাস না। সে অভাগা রামচরণ ওই জমিদার বাড়ির জিনিসপত্র পাহারা দিত। রাতারাতি রামচরণ উধাও। হ্যাঁ, আর সেই সময় গুজব রটেছিল যে ওই জমিদার বাড়ির ভেতরে নাকি গুপ্তধন খুঁজতে এসে ওই রামচরণকে খুন করেছিল, আর তার প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এ ছেলেটির হাত কামড়ে ছিঁড়ে নেওয়ার ঘটনা তো মানুষ বা প্রেতাত্মার কাজ হতে পারে না। এটা কোনো শক্তিশালী দাঁতওয়ালা প্রাণী ছাড়া কিছুতেই সম্ভব নয়। হয়তো সেই প্রেতাত্মা এখন কোনো জানোয়ারের রূপ নিয়েছে। গ্রামের মানুষদের আতঙ্ক যখন তুঙ্গে, তখন অপূর্ব সিদ্ধান্ত নিল যে কেবল ইতিহাস ঘেঁটে লাভ নেই, প্রত্যক্ষ প্রমাণ দেখবে। কিন্তু একা গেলে যদি কোনো বিপদ হয়, তাই সিদ্ধান্ত হলো অপূর্বর সঙ্গে গ্রামের দুজন সাহসী যুবক ওই জঙ্গলে যাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। অপূর্ব, তোর সঙ্গে যাবে মনোজ আর ধীরেন। ওরা দুজনেই শিকারী, সাহস আছে। কিন্তু মনে রাখিস, তোরা শুধু দেখবি কোনোভাবে যেন জঙ্গলের গভীরে না যাস। আমি বুঝেছি কাকা, আমরা শুধু দূর থেকে দেখব জিনিসটা ঠিক কি আর কোথায় থাকে। আর হ্যাঁ অপূর্ব, এই যদি দেখিস এটা স্বাভাবিক কোনো জন্তু নয়, তবে এক মুহূর্ত দেরি করিস না, পালিয়ে চলে আসবি, বুঝেছিস? তিনজন সাবধানে জঙ্গলের ভেতর হাঁটছে। অপূর্ব টর্চের আলোয় ঘন ঝোপ আর গাছপালা দেখছে। অদ্ভুত চাপা গঙ্গানির শব্দ বাতাসে ভেসে আসছে। দাঁড়াও, মনে হচ্ছে শব্দটা ও দিক থেকে আসছে। তারা প্রায় 1 ঘন্টা এদিক ওদিক খোঁজার পর জঙ্গলের ভিতরে একটা ভাঙা বাড়ির কাছাকাছি পৌঁছল। চারপাশের বাতাস তখন অস্বাভাবিকভাবে ঠান্ডা আর ভারী। বাড়ির দেয়াল দেখা যাচ্ছে। হঠাৎ ওরে বাবারে, কিসে কামড়ালো রে? আরে, একটা বিষাক্ত সাপ! মনোজ যখন ধীরেনের পায়ের বাঁধন দিচ্ছে, তখন অপূর্ব দূর থেকে দেখল একটা বৃহদাকার কালো ছায়ামূর্তি দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। ছায়ামূর্তিটি 4 পায়ে ছুটছে এবং এবং তার চোখ দুটো জ্বলছে। ওটা আসছে, পালাও পালাও তোমরা, পালাও! ওটা আসছে, পালাও পালাও তোমরা, পালাও! মনোজ টর্চ ঘুরিয়ে পিশাচটিকে দেখে হতবাক হয়ে যায়। কি রে বাবা, এ তো পিশাচ! ধরতে পারলে কাঁচা চিবিয়ে খাবে। পিশাচটি প্রচন্ড গতিতে ঝাঁপিয়ে পড়ল মনোজের উপর। মনোজ বল্লম তোলার সুযোগও পেল না। বাঁচাও! 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 পিশাচটি মুহূর্তের মধ্যে মনোজকে শক্তিশালী নখ দিয়ে টেনে নিয়ে গেল গভীর অন্ধকারে।
তারপর কেবল ছেঁড়ার আর চিবনোর বিভৎস শব্দ ভেসে এলো। ধীরেন তার সাপে কামড়ানো পা নিয়ে উঠে দাঁড়াতে পারল না। আরে না, আমাকে আমাকে মেরো না, আমি আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তোরা আমায় মারতে এসেছিলিস? তোদের রক্ত খাবো, রক্ত। পিশাচটি ধীরেনের ওপর ঝাঁপিয়ে পড়ল। চাপা গোঙানি আর হাড় ভাঙার শব্দে জঙ্গল কেঁপে উঠল। কেঁপে উঠল। অপূর্ব গাছের আড়াল থেকে আমাকে আমাকে মেরো। নৃশংস দৃশ্য দেখে তার সারা শরীর ভয়ে অবশ, কিন্তু তার চোখে ভয়ঙ্কর রাগ ফুটে উঠল। সে ধীরে ধীরে দাঁড়াও, পিছিয়ে আসতে মনে শুরু করল। হচ্ছে অপূর্ব ভাগ্যক্রমে একটি ঘন ঝোপের আড়ালে লুকিয়েছিল। বাকিদের এই ভয়াবহ পরিণতি দেখে তার ভয় ক্রোধে রূপান্তরিত হল। সে নিশ্চিত হল এটা কোনো জানোয়ার নয়, এটা একটা অভিশপ্ত পিশাচ। কি রে অপূর্ব, মনোজ আর ধীরেন কোথায়? ওদের কি হলো? তারা তারা আর নেই কাকা। সেই পিশাচটা তাদের খুবলে খেয়েছে। সর্বনাশ! তাহলে কি আমাদের গ্রামের ওপর মৃত্যুর ছায়া নেমে এলো? না, আর নয়, এই রক্তপাত আর নয়। আমি দেখেছি কাকা, এটি শুধু এক নরকের জীব নয়, একটা ভয়ঙ্কর রক্তখেকো পিশাচ। আমি শপথ করছি জ্যাঠা, আমি এই অভিশাপকে শেষ করব। আমি এই হাড় খেকো জঙ্গলের রহস্য ভেদ করবই। হয় আমি থাকব, নয় সেই পিশাচ থাকবে। কিন্তু অপূর্ব তখনও জানত না যে তার এই প্রতিজ্ঞা তাকে কত গভীর এবং ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করাবে। সে কি পারবে অভিশাপের উৎস খুঁজে বের করে এই হাড়খেকো জঙ্গলের আতঙ্ক চিরতরে দূর করতে? গ্রামের বাতাস তখন এক নতুন প্রতিশোধের গল্প লেখার প্রস্তুতি নিচ্ছিল।